নমস্কার বন্ধুরা, গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার উপস্থিত হয়েছি হলুদ গাঁদার বনের পরবর্তী পর্ব নিয়ে। অবনীর ছায়া পড়ল দরজায়। মহিদা, আপনি কি একবার অফিসে আসবেন? মহিতোষ বিছানায় শুয়েছিল, চোখ বুজে। শেষ বিকেলে এই সময়টায় একটা ছেঁড়া ছেঁড়া ঘুমের মৌতাত আসে মহিতোষের। কদিনই আবার অভ্যেসটা খারাপ হয়ে গেছে। মহিতোষ পাশ ফিরল। কেন রে? ঝালুয়া ফার্নিচার্সের গোবিন্দবাবু এসেছেন, আপনার সঙ্গে কথা বলতে চান। তুই কথা বলে নে, আমার আর বেরোতে ভালো লাগছে না। গোবিন্দবাবু আপনার সঙ্গেই কথা বলতে চান, বোধ হয় কোনো অর্ডারের ব্যাপার। অবনী মাথা চুলকোলো। ওই ব্যাপারটাও হতে পারে। দু এক সেকেন্ড কী যেন ভাবলো মহিতোষ। উঠে বসলো বিছানায়। সঙ্গে সঙ্গে ঝনঝন করে উঠেছে মাথাটা। উফ, দুর্বলতাটা কিছুতেই যাচ্ছে না। বলল, ঠিক আছে, এখানে পাঠিয়ে দে। আর শোন, বাড়ি যাওয়ার আগে কারখানা ভালো করে বন্ধ করে যাস। অবনী চলে গেল। আলো বেশ কমে এসেছে। উত্তরে হাওয়াটাও পৌঁছে গেছে ঝালুয়ায়। পাতলা সুতির চাদর গায়ে জড়িয়ে মহিতোষ ভাবল, ঝালুয়ায় এবার কড়া ঠান্ডা পড়বে। মহিতোষের ঘরের গায়ে কাচ ঘেরা বিশাল গোল বারান্দা, রঙিন কাচ। এলোমেলো চেয়ার পাতা আছে কয়েকটা, কাঠের, বেতের। একটা পুরনো মলিন আরাম কেদারা গড়াগড়ি খাচ্ছে পাশে। বারান্দার মধ্যিখানে আস্ত এক শুকনো চা গাছের ওপর প্রকাণ্ড এক গোল কাঁচ, সেটাই টেবিল। এখানে বসে বাইরের লোকজনের সঙ্গে কথা সারে মহিতোষ। মহিতোষ চেয়ারে হেলান দিয়ে বসে আছে। গোবিন্দ পালিত একা একটা চেয়ার টেনে বসেছে। কি হে, তুমি আর সুস্থ টুস্থ হবে না নাকি? মহিতোষ মৃদু হাসল। কেন কাকা, আপনার আবার কি হলো? আপনার মালটাল তো ঠিকই যাচ্ছে। আমি আপনাদের রেগুলার খবর রাখি। কিছু খবর রাখো না। তোমার লোক একরকম অর্ডার নিয়ে যায়, আরেক রকম সাপ্লাই দেয়। নিজে একটু না দেখলে চলে? গত সপ্তাহে গামার কাঠের একটা অর্ডার দিয়েছিলাম, 6 CFT মাল কম। তোমার অবনীকে বললাম, সে শুধু জিভ কাটে। মনে মনে হাসলো মহিতোষ। অবনী ঠিকই আন্দাজ করেছিল। নালিশের পর এবার বোধ হয় রেটের ব্যাপারে চাপ দেবে। বিনয়ী মুখে মহিতোষ বলল, হ্যাঁ কাকা, ওটা আমি অবনীর কাছে শুনেছি। বিলে অ্যাডজাস্ট করে দেব। টাকাটা বড় নয় মহিতোষ, আসল হলো গুডউইল। তোমার বাবার যেটা ছিল। গোবিন্দপালিত মাথা নাড়ছে। রণতোষদা কোত্থেকে কোথায় উঠেছিল সে তো আমি জানি। সবই তো গেছে তোমার, অন্তত এইটা সামলাও। এ কথা আর কত শুনবে মহিতোষ? তার বাবার জীবনটাই তো গুডউইল ছিল। সামান্য এক ব্যাংকের কেরানি, ব্যাংক ফেল করতে ব্যবসা ধরল। তারপর থেকে যাতে হাত দিয়েছে তাই শোনা। সমিল দিয়ে শুরু, তারপর লেটার প্রেস, দার্জিলিং টির হোলসেলার, রেডিমেড পোশাকের দোকান, কি না করেছে। পার্টনারশিপে একটা কোল্ড স্টোরেজও বানানো শুরু করেছিল বাবা। আর মহিতোষ, বউ পালানো, ঘর কুনো, সর্বস্ব খোয়ানো এক মূর্তিমান ব্যর্থতা। সব মিলে 18 জন লোক খাটতে লাগে, এখন কমে কমে 7 জন। কী করবে মহিতোষ? তার যে ইচ্ছেগুলো অন্যরকম। তার আলপথ দিয়ে হাঁটতে ভালো লাগে, নিশীথ রাতে তিলাই দিঘির পাড়ে একা একা শুয়ে থাকতে ভালো লাগে, রাত জেগে কবিতার বই পড়তে ইচ্ছে করে। এগুলো কি আর তার অপরাধ? পাতলা শ্বাস ফেলল মহিতোষ। বাবার কথা বাদ দিন কাকা, তিনি ছিলেন কর্মী পুরুষ, ক্ষণজন্মা মানুষ। আমি তার অযোগ্য সন্তান। তা কেন? তুমিও খুব ভালো ছেলে। ঝালুয়ার সবাই তোমার খুব সুখ্যাতি করে। শুধু আলসেমিটা একটু ঝেড়ে ফেলতে পারলে তুমিও চচ্চর করে উঠে যাবে। শান্ত না? মহিতোষ এবার শব্দ করে হাসল। কিছু ভাববেন না কাকা, এবার সব ঝেড়ে ফেলবো। ঝানু ব্যবসাদার হয়ে যাব। দেওয়ালিটা যাক, আর 4-5 দিন জিরিয়ে নিই। হ্যাঁ, শরীর একদম সুস্থ করেই বেরো।
ঝালুয়ার ম্যালেরিয়া খুব খারাপ, শরীর ঝাঁঝরা করে দেয়। ষাটোর্ধ্ব মানুষটার গলায় অভিভাবকের সুর। তোমার বাবার মতো শরীরের দিকে নজর না রেখে খাটারও কোনো মানে হয় না। আমরা কি কেউ ভাবতে পেরেছিলাম রণতোষদা ভাবে ধূপ করে স্ট্রোকে মারা যাবে? বারান্দা ঘরটায় আলো প্রায় নেই এখন। মহিতোষ উঠে আলো জ্বেলে দিল। গোবিন্দপালির দম নিয়ে বলল, তোমার কথা অবশ্য আলাদা। একার জীবন, কার জন্যই বা খাটতে যাবে ইচ্ছে করে? কতবার বললাম আবার একটা বিয়ে থা করো, সংসার করলে ব্যবসাতেও মন লাগতো। মহিতোষ হা হা করে হাসল। বললাম তো কাকা, আমি ঝানু ব্যবসাদার হচ্ছি, আপনার আর কোনো কমপ্লেন থাকবে না দেখবেন। আর হয়েছে, যার 9 হয় না তার 90তেও হয় না। তার আর বলেন কেন কাকা, বোঝেন তো আমি বেশ আছি, চলে তো যাচ্ছে। এই তোমার দোষ, যা ভাববে তাই করবে। এই একটা ব্যাপারে তোমাদের বাপ ছেলেদের তফাৎ নেই। গোবিন্দপালিত উঠেছে। চলি, দেওয়ালির দিন তিলাই দিঘিতে আসছো? সে তো যেতেই হবে, ঝালুয়ার সম্মান বলে কথা। গোবিন্দপালিত চলে যাওয়ার পর গুম হয়ে চেয়ারে বসে রইল মহিতোষ। কেন যে বারবার তেতো কথা কচলায় মানুষ, কি সুখ পায়, বোঝে না কথাগুলো কোথায় বেঁধে মহিতোষকে। মাঝে মধ্যে মহিতোষের এক অদ্ভুত কথা মনে আসে। জীবনের খেলা কি বিচিত্র! বাবার সঙ্গে তার এত তফাৎ, তবু কোথায় যেন একটা চোরা মিলও রয়ে গেছে। মহিতোষের মা যখন মারা যায়, বাবার তখন মাত্র 31। রঞ্জনাও মহিতোষকে ছেড়ে গেছে মহিতোষের 31 বছর বয়সে। অথচ প্রায় একই ঘটনা দুজনকে দুদিকে ঠেলে দিল। মারা যাওয়ার পর মার গয়না বেচে ব্যবসা শুরু করলো বাবা। কোন চূড়ায় পৌঁছে গেল তার ঠিক ঠিকানা নেই। গাড়ি বাড়ি সুখ আরাম সব মিলিয়ে ঝালুয়ার এক জীবন্ত কিংবদন্তি। আর রঞ্জনা যখন গেল তখন মহিতোষ সম্পূর্ণ নিঃস্ব। কি যে কুহকে জড়িয়ে ফেলেছিল রঞ্জনা, তাকে তোয়াজ করতে গিয়ে একটার পর একটা ব্যবসা চলে গেল। শেষে আধ তৈরি কোল্ড স্টোরেজটার অংশও বেরিয়ে গেল হাত থেকে। কি না শর্ট লেখে জমি কেনা হবে, বাড়ি তোলা হবে। এই ম্যাটম্যাটে ঝালুয়ায় কি থাকতে পারে রঞ্জনা? হলেও সব রঞ্জনার নামে, আর সেই জমি বাড়ি সব গুছিয়ে নিয়ে কলকাতার নিউ আলিপুরে মেয়ে ছুঁড়ে ফেলে দিল ঝালুয়ার আঙুল কাটা মহিতোষকে। ডিভোর্স ফাইল করার আগে রঞ্জনা অবশ্য একবার এসেছিল ঝালুয়ায়। বলেছিল মহিতোষ যদি চায় জমি বাড়ির ভাগ নিতে পারে নগদ টাকায়। ডিভোর্সের পর রঞ্জনার তথাগত এসে দিয়ে যাবে টাকাটা। ছি, ওই টাকা ছুলে মহিতোষ কি আর নিজের কাছে মহিতোষ থাকতো? তিলাই দিঘির জলে নিজের মুখের ছায়া আর দেখতে পেত কোনো দিন? মাথাটা ধরে গেছে, একটু চা পেলে মন্দ হতো না। রান্নাঘর বেশ খানিকটা দূরে, ঘরেই তাই স্টোভ রাখা আছে। মহিতোষ স্টোভে চায়ের জল চাপালো। কাজের লোক বিকেলের মধ্যে রান্নাবান্না সেরে চলে যায়। ইচ্ছে হলে নিজেই চা করে নেয় মহিতোষ। গ্রিলের গেটে শব্দ হচ্ছে একটা, কে যেন ঝাঁকাচ্ছে। একটা বাচ্চা কলকল করছে না তো? মহিতোষ বারান্দায় এসে ভীষণ চমকাচ্ছে। কি কাণ্ড আপনারা হঠাৎ! কবিতা কথা বলার আগেই রুমঝুম চেঁচিয়ে উঠেছে, তুমি বুঝি ভালো কাকু গো? কবিতা ঝটপট বলে উঠল, মাস্টারমশাই আজ আসবেন না বললেন, ওকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছিলাম। সমিলটা দেখে মনে হলো। মোটেই না, রুমঝুম ভুরু পাকালো। তুমি তো বেরোনোর সময় বললে আমাকে আজ একটা ভালো কাকুর কাছে নিয়ে যাবে। বারান্দা ঘরে ঢুকে ছোটাছুটি শুরু করেছে রুমঝুম। এক কাচের জানলা থেকে অন্য কাচের জানলায় যাচ্ছে। দৌড়ে মহিতোষের ঘরে ঢুকে গেল। ঘর থেকে প্রশ্ন ছড়ছে, স্টোভে কি করছো গো ভালো কাকু? উত্তরটা কবিতাকে দিল মহিতোষ, চা বসিয়েছি, খাবেন? আলতো ঘাড় নাড়ল কবিতা, আপনি বানাচ্ছেন? আমার সবই সেলফ হেল্প, চাও ভালোই বানায়। বারান্দার চেয়ারগুলিকে ব্যস্তভাবে ঠিকঠাক করে দিল মহিতোষ। আপনি দাঁড়িয়ে রইলে কেন, বসুন। রুমঝুম মহিতোষের ঘর ভেদ করে ভেতরে চলে গেছে।
দৌড়ে ঘুরে এলো। মা মা, দেখে যাও কত বড় উঠোন। রুমঝুম টানাটানি করছে কবিতাকে। মহিতোষ হেসে বলল, যান না, দেখে আসুন না। মহিতোষের ঘরে ঢুকে কিছুক্ষণ আড়ষ্টভাবে দাঁড়িয়ে রইল কবিতা। দেখছে ঘরদোর। মেয়ের মুহুর মুহুর ডাক গেল ভেতরে। মহিতোষ চা ছাঁকছিল। কবিতা কেন এসেছে আজ? কপালে আজ একটা ছোট্ট কালো টিপ পড়েছে কবিতা। একদম অন্যরকম লাগছে কবিতাকে। হাসপাতালের সেবিকা নয়, যেন অন্য কেউ। ঝালুয়ার লোকজনের দৌলতে মহিতোষের অতীত নিশ্চয়ই কবিতার এখন অজানা নয়। মহিতোষের কাহিনী শুনে আজ সরেজমিনে করতে এলো। কবিতা রুমঝুমকে নিয়ে ফিরল। বসেছে বারান্দার ঘরে। রুমঝুম রঙিন কাচে চোখ লাগিয়েছে। কবিতা বলল, আপনার বাড়িটা তো ভারী অদ্ভুত। এত বড় বাড়ি, কিন্তু একতলা। মহিতোষ চা নিয়ে এলো। বাবার খেয়াল, বাবার একতলায় পছন্দ ছিল। ওপাশে একটা এরকম ধরনের বারান্দা দেখলাম না? সূর্যোদয় সূর্যাস্ত দেখার নেশা ছিল বাবার। এইখানে বসে সূর্যোদয় দেখতেন বাবা, আর ওইখানে বসে সূর্যাস্ত। দেখছেন তো ভেতরটা কেমন ইউসেফ, একদিকে পূব ওদিকে পশ্চিম। ভারী মজার খেয়াল তো। হ্যাঁ, বাবা বলতেন সূর্যোদয় সূর্যাস্ত না দেখলে একটা দিন যে চলে গেল বোঝাই যায় না। আর দিন চলে গেলে অনুভূতিটা না থাকলে পরের দিনের কাজের স্পৃহাটা আসবে কোত্থেকে? কবিতা চোখে ঢেউ তুলল। তা আপনি একটা দিক বন্ধ করে দিয়েছেন কেন? সূর্যোদয় দেখেন না? মহিতোষ জবাব এড়িয়ে গেল। চা কেমন হয়েছে? কাপে চুমুক দিল কবিতা। ভালোই তো, আমার এরকম হালকা চাই পছন্দ। কি সুন্দর ফ্লেভার। বাবা অভ্যেসটা তৈরি করে দিয়ে গেছেন। দার্জিলিং টি ছাড়া বাবা খেতেই পারতেন না। কবিতা আর চোখে টেবিলটা দেখল। এটাও বুঝি বাবার শখ? ঠিক ধরেছেন। মহিতোষ হেসে ফেলল। জলপাইগুড়ির চা বাগান থেকে বাবা এনেছিলেন। বাবার গল্প তো শুনেছেন নিশ্চয়ই। ঝালুয়ার দার্জিলিং টির হোলসেলার ছিলেন বাবা। কবিতাও হেসে উঠেছে। আপনার বাবার কথা থাক, নিজের কথা বলুন। আপনি এতদিন ছিলেন কোথায়? এই টানা 1 মাস। পুজোর সময়ও আমাদের ওদিকে গেলেন না একবারও। মহিতোষের কৌতুক করতে ইচ্ছে হলো। হঠাৎ শরীরটা যেন ঝরঝরে লাগছে। হাসি হাসি মুখে বলল, আমার একজন প্রিয়জন এসেছিল। ও, কে প্রিয়জন? জিজ্ঞেস করলেন না? সে কিন্তু এখনো আমার কাছাকাছি আছে। কবিতা যেন সামান্য আড়ষ্ট হয়েছে আচমকা। ঘুরে ঘুরে দেখছে রুমঝুমকে। মহিতোষ হাসতে হাসতে গলা চড়ালো। ম্যালেরিয়া হয়েছিল, খুব ভোগালো 1 মাস। যায় আসে, ছাড়তে আর চায় না। অসুখের থেকে কে আর বেশি প্রিয়জন বলুন? কবিতা বিস্মিত চোখে তাকালো। তাই আমি ভাবছিলাম। কি ভাবছিলেন? কিছু না। কবিতা চোখ নামিয়ে নিল। ওষুধপত্র ঠিকমতো খাচ্ছেন তো? ব্লাড টেস্ট করাচ্ছেন? অসুখ শুনে অমনি হাসপাতালের দিদিমণি হয়ে গেলেন? আরে বাবা, আমি এখন ভালোই আছি। কয়েকদিন ধরে জ্বর-টর আর আসছে না। মনে হয় প্রিয়জন এবার সত্যি সত্যি বিদায় নিল। তাও সাবধানে থাকবেন। এমনি আপনার একটা বড় অপারেশন গেল। অসুখের কথা বাদ দিন তো, অন্য কথা বলুন। মহিতোষ হঠাৎ একটু প্রগল্ভ হয়ে উঠল। তারপর বলুন, আপনাদের পুজো কেমন কাটলো? ভালোই। আপনাদের ঝালুয়ায় বেশ সুন্দর পুজো হয়। হট্টগোল কম। সব পাড়ার পুজোতে বেশ হোমলি ভাব আছে। এদিকে তো এবার রজত জয়ন্তী হলো, এসেছিলেন? আপনাদের রবীন্দ্রনগরে তো? হ্যাঁ। মেয়ে কি আর ছাড়ে? মহিতোষের বলতে ইচ্ছে হলো, এখানে একবার এলেন না কেন? আমি যে গোটা পুজো আপনার অপেক্ষাতেই ছিলাম। কবিতা যেন বুঝে ফেলল মহিতোষের মনের কথাটা। নিচু গলায় বলল, ভেবেছিলাম আপনার খোঁজ করতে আসি। তারপর মনে হলো আপনি হয়তো ঝালুয়াতেই নেই। মহিতোষ বিমর্ষ মুখে বলল, আমি ঝালুয়ার বাইরে যাই না। গত 9 বছরে আমি একটা বারও এই শহরের বাইরে পা রাখিনি। কবিতা বুঝি ধাক্কা খেলো একটু।
চুপ হয়ে গেল। রুমঝুম টেবিলের কাচের তলায় ঢুকেছে, টক টক টোকা মারছে চা গাছের কাণ্ডে। কাচের নিচ থেকে প্রশ্ন করল, কাকু, তোমার সব ঘরগুলোই তালা বন্ধ কেন গো? খুলতে গেলে হাঁপিয়ে যায় যে। মহিতোষ ঝট করে উঠে দাঁড়ালো। এমা দেখুন, কি বিশ্রী স্বভাব আমার। আপনারা প্রথম দিন আমার বাড়িতে এসেছেন, তাও পুজোর পর। আমি কি না? 1 সেকেন্ড বসুন, বলেই প্রায় দৌড়ে ঘরে চলে গেল মহিতোষ। ফ্রিজ থেকে একরাশ মিষ্টি বার করে বড় প্লেটে সাজিয়ে নিয়ে এলো। আর কিছু খেতে চাইলে কিন্তু বিপদে পড়ে যাব, নোনতা কিছুই ঘরে নেই। তবে ডিম আছে, যদি খেতে চান তো ভেজে দিতে পারি। রুমঝুম একটা সন্দেশ হাতে নিল। ও মা, এই যে ঠান্ডা গো মা, আমি কি ঠান্ডা মিষ্টি খাবো? কবিতা ভুরু জড়ো করলো, না খাবে না। কেন, খাক না, টাটকা মিষ্টি, আজই সকালে একজন দিয়ে গেছে। না না, সেই জন্য নয়, সদ্য জ্বর থেকে উঠল তো। সে কি, কবে জ্বর হয়েছিল? ঠান্ডা লেগেছিল বুঝি? ওই ইনফ্লুয়েঞ্জা। লক্ষ্মী পুজোর পর হঠাৎ তেড়ে জ্বর, 3 দিন ধরে টেম্পারেচার নামতেই চায় না। কবিতা মেয়েকে দেখে নিয়ে স্বর নামালো। বোধ হয় একটু মেন্টাল প্রবলেমও হয়েছিল। ওইটুকু মেয়ের মেন্টাল প্রবলেম? আর বলবেন না, কাকে যেন একটা দাদু বাতিয়েছে। আমি ডিউটিতে বেরোনোর পর রোজ সকালে তার বাড়ি চলে যেত। পাছে আমি বকাবকি করি, আমার কাছে সবই চেপে গেছে। তার সেই দাদুর বাড়িতে কারা যেন এসেছিল। দাদু ভালো করে কথা বলেনি, সেই অভিমানে মেয়ে। জ্বরের ঘোরে দাদু দাদু করে কাঁদছিল, তা থেকেই তো জানতে পারলাম। মহিতোষ কৌতূহলী হলো, দাদুটিকে থাকেন কোথায়? ওই তো আমাদের ওখানে, শিমুলতলা ধরে একটু এগোলে বাগানওয়ালা একটা কটেজ প্যাটার্নের বাড়ি আছে। ওই অত দূরে রোজ ওই মেয়ে? বুঝেছি, দেবেনদের বাড়ি। বছর 2-3 আগে বাড়িটা বেচে ওরা কলকাতায় চলে গেছে। যিনি কিনেছেন তিনি নাকি এক রিটায়ার্ড জাজ। হতে পারে, তবুও দাদুর ওপরও মেয়ের খুব টান। বকুল গিয়ে খবর দিতে দৌড়ে এসেছিলেন। দাদুকে দেখে মেয়েরও জ্বর ভ্যানিশ। কবিতা মেয়েকে কোলের কাছে টেনে নিল। দাদু না এলে রুমঝুমা দাদুর কাছে যেতই না, তাই না রে রুমু? মহিতোষ আনমনে বলল, কার সঙ্গে যে কিভাবে কার সম্পর্ক গড়ে ওঠে। ছোট একটা ধ্বনি, তাতেই মহিতোষের বুক ছন করে উঠল। এতক্ষণের প্রগল্ভতা মুছে গেল নিমেষে। একটা কথাও খুঁজে পাচ্ছে না। আশ্চর্য, কথা খুঁজে না পেয়ে যেন বড় অস্বস্তি হচ্ছে মহিতোষের। সহসা কবিতা মহিতোষের চোখে চোখ রেখেছে। আপনি কবে আসছেন আমাদের বাড়িতে? মহিতোষ চোখটাকে পড়তে চাইল, পারল না। বলল, দেওয়ালির দিন যাব ভাবছি। পূর্ণেন্দুর রেসটা দেখতে বেরোবো তখনই। আপনার সাইকেল রেস ভালো লাগে? পূর্ণেন্দুকে ভালো লাগে। ছেলেটার কি জেদ, কি অধ্যবসায়! কি জানি বাবা, ওরকম একটা হিংস্র যান্ত্রিক দৌড়, কে ওকে পেছনে ফেলে এগোচ্ছে, সবাই একসঙ্গে জিততে চাইছে। ওভাবে ভাবছেন কেন? এটা তো একটা খেলা। ওরকম মরিয়া খেলা আমি 2 চক্ষে দেখতে পারি না। অন্যভাবেও ভাবুন, জেতা হারাটাই তো আর সব নয়। জয়ের চেষ্টা মানুষের মধ্যে একটা উইল ফোর্স তৈরি করে। হবে মানে? আপনি বলতে চাইছেন উইল ফোর্সের কোনো মূল্য নেই? কবিতা যেন কেমনভাবে হাসল। আপনার জেতার উইল ফোর্স আছে? মহিতোষ নিঃশব্দে বলল, নেই। আর নেই বলেই তো পূর্ণেন্দুকে দেখতে যাওয়া। রুমঝুমকে কাছে টানলো মহিতোষ। কি গো, তুমি যাবে না মাস্টারমশাইয়ের রেস দেখতে? যাবে আবার না? যেদিন থেকে শুনেছে সেদিন থেকে নাচছে, কিন্তু নিয়ে যাবে কে? তোমার মা তো যাবে না মনে হচ্ছে। রুমঝুম কচি ভুরুতে কষ্ট করে ভাঁজ ফেলল। কেন, তুমি নিয়ে যাবে? আমার সঙ্গে যাবে তুমি? রুমঝুম পলকের জন্য মাকে দেখল, ক্ষণকাল মহিতোষকে। হঠাৎ মহিতোষের 2 হাত আঁকড়ে ধরেছে। যাবো গো যাবো, মা না গেলে তুমি আর আমি যাব। কাটা আঙুলের স্থানটিতে একটা শিরশিরে ভাব ছড়িয়ে পড়েছিল মহিতোষের। কবিতারা চলে যাওয়ার পরও ভাবটা রয়ে গেল। রাতে বিছানায় শুয়েও
মহিতোষের বুকে অভিনব এক বোধ চারিয়ে যাচ্ছিল। কষ্ট নয়, আনন্দ নয়, তার থেকেও গহীন অনুভূতি। যেন তার কটা আঙুলগুলো ফিরে এসেছে আবার, জোড়া লেগে গেছে, দিব্যি তাদের নাড়তে পারছে মহিতোষ। মহিতোষের অন্ধকার ঘরে মত উঠছিল রাশি রাশি, তাদের ডানা ঝটফটানি শুনতে পাচ্ছিল মহিতোষ। ভাবছিল, এরা মত না প্রজাপতি। মহিতোষের চোখ ভিজে যাচ্ছিল বহুকাল পর। বন্ধুরা, আজ এই অবধি। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।